হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। কৃপান অনেকটাই কষ্ট পায়, বলে আপনারা বাড়ির জামাইকে এরকম করে সবাই মিলে কেলানি দিচ্ছেন, আমি থাকবো না বলে দিচ্ছি। এই বলে ঘর থেকে রেগে বেরিয়ে যায়। এরপরে গীতা, স্বস্তিক সবাই হাসাহাসি করতে শুরু করে। বাবা আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, তবে জানো তো ছেলেটা খুব দুষ্টু। কেন? কারণ আমাকে করেছে। কি বলুন না। না কিছু না, ও আমাকে মেহেক ভেবে আমার কাছে এসেছিল। এই বলে অগ্নিজিৎ মুখার্জি চলে যায়। তখনই গীতার কাছে একটা ফোন চলে আসে। ওপাশ থেকে বড়বাবু বলে যে দেখুন, কালকে বস্তি দখল করতে ধীমান সেন আসবে, এমন কি গুন্ডা মাস্তান সবাইকে নিয়ে। কি হবে এবার? আপনি চিন্তা করবেন না, কালকে সকালে গীতা এলএলবির মুখোমুখি ওদের হতে হবে। কোনোভাবেই আমি ওদের এতটুকু ছাড় দেব না। এই বলে রেখে দেয়। কি ব্যাপার দিদি, তুই ধীমান সেনের কাছ থেকে কি কটা টাকা নিয়েছিস বলতো, যার কারণে ওই গরিব দুঃখী মানুষগুলোর মাথার উপরে ছাদ কেড়ে নিচ্ছিস তুই? কি করে পারছিস এগুলো করতে? তোর এতটুকু লজ্জা করছে না? না, কারণ আমি এই মুখার্জি পরিবারের ভিত নড়িয়ে দেব। কেবল তো খেলা শুরু হচ্ছে, এরপরে দেখ না আরও কি হয়। আমি কোনোভাবে এই পরিবারে কাউকে শান্তিতে থাকতে দেব না। তোর লজ্জা করছে না? তুই যে এতটা লোভী আমার দিদি হয়ে আমি কখনো ভাবতে পারিনি। নিজের লোভের বশে তুই এতগুলো মানুষকে কষ্ট দিবি, এতগুলো মানুষের সংসার হারা করবি। তোর এতটুকু খারাপ লাগছে না? না লাগছে না। তুই শুধু দেখতে থাক না কালকে কি হয়। এই বলে গিনি চলে যায়। গিনির পেছন পেছন সার্থিকও যায় তাকে বোঝাতে, কিন্তু গিনি তো কোনো কথাই শুনবে না কারো। কি হয়েছে কি গীতা? কালকে বস্তি দখল করতে আসছে ধীমান সেনের লোকেরা, আর ঘরশত্রু বিভীষণ আমার দিদি ও ধীমান সেনের সঙ্গে মিলে রয়েছে। আমি জানি না কি করব, তবে আমাকে কালকে বস্তিতে যেতেই হবে। সকাল হয়ে যায়। ধীমান সেন এমনকি ভজন মিত্রের কাগজপত্র নিয়ে গুন্ডারা নিয়ে বস্তিতে চলে আসে। এসে গীতার বাবার সামনে বলে, দেখুন আপনি এই জায়গাটা আমার কাছে বিক্রি করেছেন, এখন আপনাকে খালি করে দিতে হবে। না, আমি কোনোখানে সইসাবত করিনি। আর দেখুন তো পেপারসগুলো, আপনি তো একজন লয়ার। তখনই তার মাথা খারাপ হয়ে যায়। গণেশ উকিল বলে, না আমি কোনো সই করিনি, এটা জাল সই। আর এখানে আমার বড় মেয়ে সই করেছে। হ্যাঁ, আমি টাকাও দিয়েছি। আর যেখানে আমার নজর যায় সেখান থেকে কিন্তু আমার নজর সরে না। আমি কিন্তু ওই আপনার বাড়ি দখল করেই ছাড়ব। আপনি ভালোই ভালোই সব কিছু ছেড়ে দিন, সেটাই ভালো। হ্যাঁ, আপনি তো ভাগাড়ে যান, আপনি তো শগুন, নজর তো আপনার সেরকমই থাকবে। তো সেখানে না গিয়ে এই ভদ্রলোকের পাড়ায় কেন এসেছেন? গীতা, মুখ সামলে কথা বলো। না, আপনি এত জোরে কথা বলবেন না, সেগুলো আমি সহ্য করতে পারি না। গীতা, থানায় খবর দেই, ওরা বস্তি দখল করতে আসছে, আমরা ছাড়বো না। আমি সব থানায় খবর দিয়ে এসেছি। আমাকে কি আপনারা কাঁচা খেলোয়াড় মনে করেন? আমি যখন বলেছি এই বস্তি আমি দখল করব, তখন করবই, কেউ আটকাতে পারবে না। জানেন তো, এই গীতা এলএলবি কোর্টের শুধু পড়াশোনা করেছে কাগজপত্র নিয়ে খেলবে বলে না। অ আ, ক খ সবাইকে শেখানোর জন্যই গীতা এলএলবি কিন্তু পড়াশোনা করেছে। আর আপনাদের আজকে সেই লিসেনটা শিখিয়ে ছাড়বো। দেখুন না টেস্ট ম্যাচ কীরকমটা হয়। এই, তোমরা সব কিছু ভেঙে চুরে একাকার করে দাও। গীতা তখনই গুন্ডাদের সঙ্গে মারপিট করতে শুরু করে। এমন মার মারছে ধীমান সেন নিজেও অবাক হয়ে যায়। একটা মেয়ে হয়ে গীতা এতগুলো গুন্ডাদের মেরে মাটিতে শুয়ে দিল, আর বলে, দেখুন আপনার কাছে 30 সেকেন্ড সময় আছে, এখান থেকে পালিয়ে যান, ভজন মিত্তির সমেত। তা না হলে আপনাদেরও এমন হাল করব, আইসিইউতে জায়গা পাবেন না, হাড় গোড় সব ভেঙে থাকবে, সব কিছু ওষুধ দেওয়া হবে, কিন্তু কোনোটাই আপনাদের শরীরে কাজ করবে না। এই গীতা, মুখ সামলে কথা বল। ভজন মিত্তির বলেছিলাম না, কোটের ভেতরে আমার মুখ চলে আর কোটের বাইরে হাত চলে, এমন কিছু করতে না। কেন এসেছিস এখানে? এই বলে কষে একটা ভজনের গালে চর বসায়। চোখ দিয়ে তার জল পড়ে। বলে, পালা বলছি এখান থেকে। আর গীতা যতদিন বেঁচে আছে এই বস্তি কেউ দখল করতে পারবে না। দেখো গীতা, আমি তোমাকে প্রমিস করে যাচ্ছি, এই বস্তি তো আমি দখলে নিয়েই ছাড়বো, সেটা যেভাবেই হোক। কোনোভাবেই তুমি আটকাতে পারবে না। ধীমান সেন চলে যায়। গীতার বাবার চোখে জল। বলে, বাবা তুমি এরকম করে কান্না করো না। জানিস তো ওখানে আমি গিনি সই দেখেছি, ওরা বললো টাকাও নাকি দিয়েছে, তার মানে গিনি টাকা নিয়েছে। তুই বুঝতে পারছিস গীতা, ওরা খুব খারাপ লোক। আমি তোর মায়ের সঙ্গে কথা বলে আমাদের বাড়িটা খালি করে দেওয়ার ব্যবস্থা করি। বাবা, কি বলছো কি তুমি? হ্যাঁ, তা না হলে ওরা আমাকে, তোর মাকে বা তোর দিদি টাকা নিয়েছে ওকেও মেরে ফেলতে পারে। তখন কি হবে? আমি চাই না আমার মেয়ে আমার এত বড় সর্বনাশ করেছে তাও তার ক্ষতি হোক, তাই আমি সব কিছু ছেড়ে চলে যাব। না বাবা, আমি আছি, তোমাকে কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না, আমি দেখছি। তখনই গীতা ফোন করে গিনিকে। বলে, কি ব্যাপার, তুই ধীমান সেনের কাছ থেকে কত টাকা নিয়েছিস বল।
তোর এতটুকু বিবেক নেই? মা বাবার বয়স হয়েছে, বৃদ্ধ বয়সে ওরা কোথায় থাকবে? মানুষের মাথা গোঁজার ঠাঁইটুকু তুই কেড়ে নিচ্ছিস। দেখ, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবো, আর মাসে মাসে যা টাকা লাগে খরচপাতি আমি দেবো। দিদি, হ্যাঁ আমি ঠিকই বলেছি। আর আমি 1 কোটি টাকা নিয়েছি ধীমান সেনের কাছ থেকে। তুই ওই বাড়িটা ওদের খালি করতে দে। আমি যখন বলেছি তখন ওই বাড়ি তো আমি খালি করিয়েই ছাড়বো। আর আমি টাকাও নিয়ে ফেলেছি, কোনোভাবে সেটা আমি ফেরতে দেবো না। সেটা নিশ্চয়ই বুঝতে পারছিস। ওইখানে আমার একটা ডুপ্লে হবে, তার নিচে একটা বিশাল গ্যারেজ থাকবে, যেখানে একটা বিদেশি কার থাকবে। আমার যখন খুশি যেখানে আমি ঘুরে বেড়াবো। তুই লোভে তুই অন্ধ হয়ে গেছিস, যার কারণে নিজের মা বাবাকে সম্মানটুকু করতে পারছিস না। এতটা জঘন্য নিচে তুই কী করে নামলে দিদি? আমি তো ভাবতে পারছি না। গীতা, তোকে আমি যেটা বললাম সেটা কর। তুই বস্তি ওদের দখল করতে দে। দখল তো দূরের কথা, ধীমান সেন এবং ভজন এখান থেকে পালাতে দিশা পায়নি। এমন মার ওর গুন্ডাদের মেরেছি না, কোনো অর্থোপেডিক ডাক্তার নেই পৃথিবীতে যারা ওর হাড় জোড়া লাগাতে পারে। কখনো আর ওরা কোনো কাজেই লাগবে না। ওদেরকে লাঠি ভর দিয়ে হেঁটে বেড়াতে হবে, নিজের পায়ে আর চলতে পারবে না। গীতা, হ্যাঁ আমি ঠিকই করেছি। তুই কি ভেবেছিস মা বাবার এত দিনের সঞ্চয় সবটা শেষ হয়ে যাবে তোর জন্য? না, এরপর দেখ না তুই কী করি। এই বলে ফোন কেটে দেয়। দেখো বাবা, তোমার চোখের জল মোছো। এখনও আমার একটা পরিচয় আছে, যে আমি গীতা এলএলবি হওয়ার আগেও তোমার মেয়ে, এই বস্তির মেয়ে। আমি এই বস্তিতে বড় হয়েছি, সেটা আমি কখনো ভুলে যাইনি নিজের পরিচয়। হ্যাঁ, আমি মুখার্জি বাড়ির বউ, যখন ওই বাড়িতে থাকবো তখন, এখন নয়। তাই তুমি চিন্তা করো না। তোমার ওই বড় মেয়ে ঘরশত্রু বিভীষণকে এবার একটু টাইট দিতে হবে, তাহলেই দেখবে ও একেবারে সিধা হয়ে যাবে। কারণ ওকে অনেকটা ছাড় দেওয়া হয়েছে, আর দেওয়া যাবে না। আর তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। আমি এই শেষ খেলাটা কোটেই খেলবো, আর এমন খেলা খেলবো, এমন চাল দেবো না, দেখবে ধীমান সেন, ভজন মিত্তির, এমন কেউ কিরণকান্তি জেলের হাওয়া খাচ্ছে। আর আমার মা বাবা দিদি সবাই ঠিক থাকবে, কারো কোনো ক্ষতি আমি হতে দেবো না। মেহেক খাবার বানাচ্ছে সকালবেলা, আর ঠিক সেই মুহূর্তে অঙ্কিত চলে আসে। মেহেক বলে, তুমি এখানে? হ্যাঁ, তোমাকে খুব মিস করছিলাম মেহেক, তাই চলে এলাম। আমার একলা একলা ভালো লাগছিল না। তুমি তো ঘরে থাকতে পারতে, ওটা ঘর, ওটা একটা চিড়িয়াখানা। ওখানে বুঝতেই তো পারছো কী অবস্থায় আমি রয়েছি। মশার কামড়ে আমার অবস্থা শেষ। তোমাকে তাও একটু আমি কাছে পেলাম না। এগুলো কি ভালো লাগে গীতা, বলো তুমি? এগুলো কি ভালো লাগে মেহেক? তাই বলছি, তুমি চলো না একটু। কোথায় যাব? আমার সাথে ঘরে। তুমি যাও, আমি খাবারগুলো নিয়ে যাচ্ছি। বুঝতে পারছো না, সকালে এখন ব্রেকফাস্টের সময়। তোমাকে যদি এখানে দেখে ফেলে কৃপান, তাহলে সব কিছু শেষ হয়ে যাবে। তুমি আমার বউ, অথচ তুমি অন্যের সঙ্গে বউয়ের অভিনয় করছো। আমি তো তোমারই, বলো। আর তুমি তো আমারই। তুমি একটু ধৈর্য ধরো না, আমি কোনো ধৈর্য ধারণ করতে পারছি না। বুঝতে পেরেছো? আমি কোনোভাবে মেনে নিতে পারছি না আমার বউ আর অভিনয় করবে। তুমি তো জানো আমি কিসের জন্য এগুলো করছি, তাই আমাকে একটু সময় দাও, দেখবে আমি সব কিছু ঠিক করে দেবো। তখনই কৃপান মেহেক মেহেক বলে চিৎকার করে সারা বাড়ি মাথায় তুলছে। তখনই মেহেক বলে, আমি তো কিচেনে। এদিকে চলে আসতে লাগে। অঙ্কিত একটা শাড়ি এনেছিল মেহেকের জন্য, বলে এই শাড়িটাই এখন আমাদের বাঁচাতে পারে। তার মানে? মানে তুমি শাড়িটা পেঁচিয়ে কাজের মাসি হয়ে ওই মুখ করে থাকো। কৃপান কোনোভাবেই যদি বুঝতে পারে তুমি এখানে আছো, তাহলে সব কিছু কেচে যাবে। কি ব্যাপার মেহেক, তোমাকে আমি কাছে পাইনি কেন? কৃপু, আমিও সারা রাত ঘুমোতে পারিনি ডার্লিং। আমি কালকে তোমার জন্য অপেক্ষায় ছিলাম। আমি গিয়েছিলাম তো তোমার ঘরে, কিন্তু তোমার বাবা ভিলেনের মতো বসেছিল। তারপরে আমি তোমাকে ভেবে তোমার বাবাকে জড়িয়ে ধরেছিলাম। কি জানি কি ভাবছে আমার সম্পর্কে। এখন কেউ নেই রান্নাঘরে, আমি তোমাকে একটু হাঁক করতে পারি? ওই যে কাজের মাসি আছে। কি? ওই এত লম্বা, এত ছেলেদের মতো দেখতে, গলাটাও কেমন জানি। ও পাঞ্জাবে থাকে। আমার বাবা বলেছে জামাইয়ের জন্য কোনো অসুবিধে না হয়, তাই সেখান থেকে ওকে আনা হয়েছে। তোমার কাজকর্ম সবটা করে দেবে, রান্না বান্না যা কিছু সব। আজকে সকালেই ও এসেছে। তুমি এখন চলো। কোথায়? খাবার খেয়ে তারপরে তো রুমে যেতে হবে। তুমি যা চাইছো সব কিছু পাবে কৃপু, একটু ধৈর্য ধরো শুধুমাত্র। কেন এরকম করছো? ঠিক আছে, আমি খাবার দাবার খেয়ে নেব তাহলে। তবে তুমি আমার সঙ্গে থাকবে তো, আমাকে ছেড়ে যাবে না তো? না। পদ্ম উপর থেকে সবটা দেখে ভাবে, এই তো রান্নাঘরে অঙ্কিত দাদাবাবু রয়েছে, সেখানে আবার কৃপানো দিদিমণির সঙ্গে রয়েছে মেহেকের। এখন যদি কোনোভাবে ধরা পড়ে যায় কি হবে? তাই নিচে নেমে এসে পদ্ম সবটা সামলানোর চেষ্টা করছে। বলে, তোমার মাসিকে চলে যেতে বলো না এখান থেকে। কেন? ও কাজ করা বাদ দিয়ে যাবে? আমি তোমাকে একটু হাঁক করি। তখনই মাসি গলা খেকার দেয়, বলে যে, তোমার নাম কি? হারবেশ। দেখুন, তোমার গলাটাও যেন কেমন জানি। প্রতিদিন ঘি দিয়ে বাটার দিয়ে পরোটা খায়ও, তাই ওর চেহারাটা এত হাট্টাগাট্টা। ও
অঙ্কিত ভাবে আমার বউকে বউ বলা হচ্ছে, আমার বউয়ের কাছে যাওয়ার জন্য আকুতি জানানো হচ্ছে। একজনের মিসেসকে আর একজন নিজের বউ ভাবছে। আমি কতটা যে বডি বিল্ডার বানিয়েছি, জিম করেছি, সেটা দেখিয়ে দিতাম যদি একবার সুযোগ পেতাম ওর মুখোমুখি হওয়ার। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? কৃপানের সাথে মেহেক রান্নাঘরে আসলে অঙ্কিত কাজের মাসি হয়ে সবটা সামলালো। আজকে অঙ্কিতকে যেভাবে বুদ্ধি করে মেহেক বাঁচিয়ে নিল সেটা বলার বাইরে। কিন্তু অগ্নিজিৎ মুখার্জির কারণেই আজকে ধরা পড়তে চলেছে মেহেক। কারণ অগ্নিজিৎ বিভিন্নভাবে কৃপান এবং মেহেকের বিদেশে যাওয়ার হানিমুনের টিকিট নিয়ে চলে আসে, কিন্তু সেই টিকিটটা কারো হাতে দিচ্ছে না, কারণ সেখানে নাম লেখা আছে। তখনই বন্নির অনেকটাই সন্দেহ হয়ে যায় যে দাদা বলছে টিকিট এনেছে, অথচ কৃপানকে বলছে তোমার জন্য না অন্য কারোর জন্য। কে আর অন্য জামাই আছে আমি বুঝতে পারছি না, তার মানে এর মধ্যে কোনো কিছু ঘাবলা রয়েছে। বন্নির যখন সন্দেহ হয়েছে, সে কিন্তু সেই সন্দেহটা মুছে ফেলার জন্য অনেক কিছু করার চেষ্টা করবে এবার। আর মেহেক এবং অঙ্কিত একে অপরের কাছাকাছি আসতে যেভাবে মরিয়া, তার মধ্যে কৃপাণু। কি ঘটবে এবার জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।